এখন হচ্ছে কন্ট্রোল রিলেশনশিপ টু রিস্ক। এখন মনে করেন এটাকে আমরা বুঝি যে ধরেন যে সিস্টেমে হচ্ছে কন্ট্রোল খুব স্ট্রং, সেখানে রিস্ক কম। আবার যেখানে কন্ট্রোল খুব উইক, সেখানে রিস্কও বেশি, ভাইস ভার্সা। এটাকে আমরা বুঝি। বুঝি নাই। মনে করেন আপনি হলো হচ্ছে একটা সিস্টেমে আপনি হলো হচ্ছে ধরেন লগ ইন অ্যাকাউন্ট হলো হচ্ছে কমন। এখন সবাই সেই কমন ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে লগ ইন করছে। আপনি যার যা কাজ করার সেটা করতেছে। আবার ধরেন হয়তো বের হয়ে যাচ্ছে, আবার অন্য একজন ঢুকতেছে যে তার যা কাজ করা সেটা করতে। ধরেন ফর এক্সাম্পল, আপনার কোনো একটা ধরেন অর্গানাইজেশনের আপনি একটা রিপোর্টিং মনে করেন, খুব সেন্সিটিভ রিপোর্টিং। এখন এই রিপোর্টিংটা আপনার একটা সেন্ট্রাল একটা জায়গায় রাখতে হয়, আপনার ধরেন টাইম টু টাইম আপনি সেটা আপডেট করতে হয়, আপনি রাখছেন। এখন যেহেতু এখানে এই সিস্টেমে ঢোকার জন্য সবাই একটা কমন ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে। এখন মনে করেন আপনি হুট করে ঢুকে দেখলেন যে ফাইলটাই গায়েব হয়ে গেছে, কেউ ডিলিট করে দিয়েছে। যেহেতু এটা কমন ইউজার নেম পাসওয়ার্ড, ধরেন ফর এক্সাম্পল 10 জন, 10 জনের কাছে ইউজার নেম পাসওয়ার্ড আছে। আপনি কি আইডেন্টিফাই করতে পারবেন যে এই 10 জনের ভিতরে কোন ইউজারটা আপনি হলো হচ্ছে সেটা ফাইলটাকে ডিলিট করে দিছে? না, এটা আইডেন্টিফাই তো করা যাবে না, আনআইডেন্টিফাই হয়ে যাবে। কারণটা কি? তার মানে এখানে আমার একটা বড় একটা গ্যাপ আছে, সিকিউরিটি গ্যাপ আছে, যে আমার এখানে ইউজারদের অ্যাকাউন্টেবিলিটি নাই, মানে আমাদের ইউজারদের যারা লগ ইন করতেছে তাদের কোনো নেমড ইউজার নাই, তাই না? নেমড ইউজার নাই, অ্যাকাউন্টেবিলিটি নাই, তার মানে আমার কি এখানে একটা কন্ট্রোলটা কি উইক কন্ট্রোল, যে কমন ইউজার পাসওয়ার্ড। তার মানে আমার কন্ট্রোলটা উইক, তাহলে রিস্কটা কি অনেক বেশি, যে কোন ইউজারটা আসলে এখানে আমার ফাইলটাকে গায়েব করে দিল আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না। তার মানে আমার যেহেতু এখানে কন্ট্রোলটা উইক, রিস্কটা অনেক বেশি। এখন আপনি চিন্তা করেন, আপনি হচ্ছে এখানে কমন ইউজার পাসওয়ার্ড রাখলেন না, যে 10 জন আছে 10 জনকে আপনি 10 জনের নামে আপনি ইউজার নেম তৈরি করলেন, সবই আলাদা আলাদা। এবং যে যখন কাজ করতেছে বা আপডেট করতেছে ফাইলটা, তার নিজের ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে আপনি হলো হচ্ছে সেটা আপডেট করতেছে আর কি, ফাইলটা আপডেট করতেছে। এখন কোনো কারণে যদি আমি দেখি যে হচ্ছে ফাইলটা গায়েব হয়ে গেছে, তাহলে এখন কি আমি আইডেন্টিফাই করতে পারবো যে কে ফাইলটাকে ডিলিট করছে? জি জি, এখন তো ইজিলি করা যাবে যে হ্যাঁ, কোন ইউজার কারণ থেকে হুম। কারণ আমার কোন ইউজারটা হচ্ছে আমি লগ দেখে বুঝতে পারবো কোন ইউজারটা আপনার এই ফাইলটা ডিলিট করছে, তাই না? তার মানে এখানে কি কন্ট্রোলটা একটু স্ট্রং, রিস্কটা একটু কম। ক্লিয়ার? জি, ক্লিয়ার। ওকে। তার মানে এখানে জাস্ট এখানে যা কথাবার্তা বলা আছে, বাংলা কথাবার্তা জাস্ট একবার আপনি পড়েন। এই কথাটাই বলা আছে: there is a direct relationship between risk and control that demonstrate that risk is addressed through control. IS auditors should always have an understanding of the applicable risk to control being evaluated. মানে আমার আসলে কন্ট্রোলের উপর মানে রিস্ক উপর বেস করে সেটা অ্যাপ্রোপ্রিয়েট কন্ট্রোলটা আছে কিনা সেটা অ্যাজ এ অডিটর আমাকে সেটা জাজ করতে হবে, সেটা ডিফাইন করতে হবে, এবং কোথাও কোনো গ্যাপও আছে কিনা সেটা আমাকে। এখন মনে করেন আপনি নেম ডিজারও দিছেন, কিন্তু আপনি ধরেন এই লগ যে আছে, মনে করেন লগটা আপনার কোনো একটা জায়গায় প্রিজার্ভ হচ্ছে, সেই লগটা আবার ডিলিট করা যায়, তাহলে কিন্তু আপনার আলটিমেটলি স্ট্রং কন্ট্রোল থাকলো না, উইক কন্ট্রোল হয়ে গেল। কারণ আপনার লগ যদি আপনি মনে করেন ডিলিট করতে পারে কেউ, যে ইউজারটা লগ ইন করতেছে সেই ইউজারটাই তার লগটাকে ডিলিট করে দিতেছে, তার মানে আলটিমেটলি সে যখন ফাইলটা ডিলিট করে দিবে, সে ওই লগটাও অমিট করে দিবে যে আসলে আমি ফাইলটা ডিলিট করছি আর কি। তার মানে এখানে কিন্তু কন্ট্রোল থাকলো না। তার মানে আমার যখন কন্ট্রোল খুব স্ট্রং হবে, আলটিমেটলি রিস্কটা আমার কম হবে। আর যদি আমার কন্ট্রোল যদি উইক পয়েন্ট থাকে, তাহলে আমার রিস্কটা কিন্তু অনেক বেড়ে যাবে আর কি। তো এখানে একটা অ্যাক্টিভিটি আছে, এটা মনে হয় একটু দরকার আছে। এখানে হচ্ছে বামে কিছু আমার পয়েন্ট আছে, এইটার সাথে এখানে আমাকে মিলাতে হবে আর কি। এখানে কিছু কন্ট্রোল আছে, এখানে রিস্ক বলা আছে, কোন রিস্কের জন্য কোন কন্ট্রোল আমি অ্যাপ্লাই করব। কাইন্ডলি একটু সবাই একটু পার্টিসিপেট করেন, একটু আমাকে বলেন। আপনি একবার দেখে নেন, 2 মিনিট সময় দিলাম, একটু দেখে নেন, তারপর আমাকে বলেন। আমি এর মধ্যে একটু পানি খেয়ে এসে আপনি দেখতে থাকেন।
হ্যালো ভাই, দেখেছেন? তাহলে ফার্স্টের রিস্কটা বলেন। জি, এই মোবাইল ডিভাইস কন্টেনিং সেন্সিটিভ ডাটা ইজ স্টোরেন, কন্ট্রোল কি হবে? এটা হবে সেকেন্ডটা ডান সাইডে। হার্ড ড্রাইভস আর ইনক্রিপ্টেড ফর অল ইন পয়েন্ট, সবাই কি একমত? জি, আমি একমত। একমত ভাইয়া। ওকে, কারণ হচ্ছে এখানে কি, যদি মোবাইল ডিভাইসে চুরি হয়ে যায়, তাহলে মনে করেন হচ্ছে যদি আমার হার্ড ডিস্ক যদি ইনক্রিপ্ট, মোবাইল ডিভাইস মানে ধরেন ল্যাপটপ ধরে নেন, হার্ড ডিস্ক যদি ইনক্রিপ্ট থাকে তাহলে আলটিমেটলি সেই হার্ড ডিস্কটা খুলেও আমাকে ফাইলগুলো সে পড়তে পারবে না, কারণ এখানে সবকিছু ইনক্রিপ্টেড আকারে থাকবে। ওকে, ডান। নাম্বার টু, অ্যাকাউন্টেবিলিটি ফর ইউজার অ্যাকশন উইথিন এ সিস্টেম ক্যানট বি এস্টাবলিশড। অ্যাকাউন্টেবিলিটি, এটা হচ্ছে থার্ড ওয়ান। ইউজার্স আর প্রোভাইডেড উইথ ইউনিক আইডিস এন্ড পাসওয়ার্ড, সবাই একমত? জি, আমি একমত। Yes, yes, I am. জি, ওকে, ঠিক আছে ভাইয়া। তার মানে অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর হবে অবশ্যই ইউনিক ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আর কি। ওকে, নেক্সট ওয়ান, এমপ্লয়ি এক্সফিল্ট্রেট এন্টারপ্রাইজ ডাটা টু পার্সোনাল ডিভাইস। এক্সফিল্ট্রেট মিন ধরেন আনঅথরাইজ সে শেয়ার করতেছে আর কি অন্য কারো কাছে, বা আনঅথরাইজ কাছে হ্যাক হচ্ছে আর কি। এটা কোনটা হবে? এটা প্রথমটা হবে। ইউজার্স আর রিকোয়ার্ড টু অ্যাকনলেজ অ্যাকসেপ্টেবল নাম্বার ওয়ান। ইউজ পলিসি, সবাই একমত? জি জি, প্রথমটা। ওকে, ডান। তার মানে লাস্টটা থাকলো তো এমপ্লয়ি রিসিভড ডিসেপটিভ ইমেলস এন্ড ডাইভার্স সেন্সিটিভ ইনফরমেশন, একটাই বাকি থাকছে, সেটা হচ্ছে ইউজার্স আর ইউজার ট্রেন টু প্রোভাইডার। অ্যাপ্লিকেবল সিকিউরিটিস। ওকে, ফাইন। মানে মোট কথা আসলে আমাদেরকে হলো হচ্ছে রিস্কটা বুঝতে হবে, রিস্কের সাথে আমাকে কন্ট্রোলটা কি হতে পারে সেটা আমাকে পাশাপাশি কিন্তু চিন্তা করতে হবে। ওকে, এখানে কিছু আপনার কন্ট্রোল ফ্রেম আমার কথা বলা আছে, যেটা হচ্ছে আপনার আপনাদের জাস্ট বুঝার জন্য, জানার জন্য। এটা পরীক্ষায় আসবে না এখান থেকে, জাস্ট একটু আপনি বই থেকে দেখে নিন। আপনার সিআইএস বেঞ্চমার্ক সেন্টার ফর সিকিউরিটি, তারপর হচ্ছে ওডব্লিউএসপি সফটওয়্যার অ্যাসুরেন্স ম্যাচুরিটি মডেল, আপনার হলো হচ্ছে পেমেন্ট সিকিউরিটি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড পিসিআইডিএসএস যেটা আমরা বলি, তারপর হচ্ছে ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স। জাস্ট এগুলো আপনি একটু বই থেকে দেখে নিন, জাস্ট আপনাদের জানার জন্য, বোঝার জন্য। এখান থেকে পরীক্ষাতে কিছু থাকবে না। হ্যাঁ, এটা হলো হচ্ছে ম্যানেজমেন্ট কন্ট্রোল মনিটরিং। ম্যানেজমেন্ট কন্ট্রোল মনিটরিং আসলে কি কি থাকা দরকার এখানে অল্টিমেট, মনে হয় সবগুলি আমরা অলরেডি, জাস্ট এই ফাইলটা একটু সরাই দিয়ে আমি দেখতে পারতেছি না। এখানে কি কি ধরনের ম্যানেজমেন্ট কন্ট্রোল থাকা উচিত আমরা অলরেডি মনে হয় আলোচনা করছি, জাস্ট একবার রিডিং করি। Identified control exceptions are remediated and lesson learned are considered for security program enhancement। মনে করেন আপনার যদি কোনো আম, ধরেন কন্ট্রোল এক্সেপশন অনেক সময় দেখবেন যে আপনার যদি কোনো কারণে আপনি যদি লেগাসি অপারেটিং সিস্টেম থাকে, যেমন একটা এক্সাম্পল দিলাম উইন্ডোজ এক্সপি, কোনো কারণে আপনি সেটাকে আপডেট করতে পারছেন না, কারণ আপনি এখানে অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্সি আছে। এখন অডিট থেকে বাঁচার জন্য আপনি হচ্ছে একটা এক্সেপশন নিয়ে রাখছেন আর কি, হয়তো আপনি ম্যানেজমেন্ট থেকে একটা এক্সেপশন নিয়ে রাখছেন আর কি। এখন আপনাকে যে সেটা সবসময় এক্সেপশনই থাকবে এমনটা না, সেটা রিমিডিয়েট করার ব্যবস্থা থাকতে হবে। এবং আমার ধরেন যতগুলো আমার হচ্ছে ধরেন রিস্ক আছে বা আপনার কন্ট্রোল গ্যাপ আছে, সেটা আমার লেসন লার্ন যদি থাকে আর কি, তাহলে আমার পরবর্তীতে যদি কোনো এরকম আমার ইয়েতে আসে আর কি, কোনো গ্যাপ থাকে, সেটা আমি খুব সহজে বুঝতে পারবো যে আসলে এখানে আমার কোন কন্ট্রোলটা আমার মানে এখানে ডিপ্লয় করতে হবে আর কি। তো metrics are established for critical processes or control monitoring আপনি কিভাবে করবেন? metrics are based on management risk assessment। তারপর রিপোর্টিং establishes expected threshold for control effectiveness and tracks success over time। Independence consideration are made regarding potential completeness and accuracy of concern। মানে আপনি ধরেন যখন কোনো একটা আপনি ম্যানেজমেন্ট কন্ট্রোল আপনি চেক করতে যাবেন, সেখানে আসলে আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি আপনাকে চিন্তা করতে হবে আর কি। আদারওয়াইজ আপনি হচ্ছে ধরেন যদি কোনো বায়াসড হয়ে যান, আলটিমেটলি সেখান থেকে কোনো আপনি ভালো কোনো একটা রেজাল্ট পাবেন না আর কি। ম্যাট্রিক্স ফর রিপোর্টিং, এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন অফ দ্য কন্ট্রোল এনভায়রনমেন্ট, আন্ডারস্ট্যান্ড রিস্ক অ্যান্ড কন্ট্রোল। অলরেডি আমরা দেখছি, when applicable risk and controls are understood, the IS auditor can evaluate the control environment
Review evidence. An ISO auditor reviews evidence gathered during the audit to determine if the operations reviewed are well controlled and effective. এরও সেই রিস্কের জন্য আপনি প্রপারলি কন্ট্রোলটা ডিপ্লয় করা আছে কিনা সেটা আমাকে জাস্ট চেক করতে হবে, নাকি আরো আপনি ধরেন কোনো গ্যাপ আছে সেটাকে আরো কোনোভাবে মিটিগেট করার কোনো ওয়ে আছে কিনা বা এনহেন্স করার কোনো ওয়ে আছে কিনা সেটা আমাকে রিপোর্টে নিয়ে আসতে হবে আর কি। Assess strength and weakness. An ISO auditor determines if strength or weakness are effective in meeting the control objective and is established. আচ্ছা আচ্ছা, আরেকটা ব্যাপার আর কি, আমি তো আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে স্লাইডে মনে হয় খুব একটা বেশি যায় না, অনেক সময় আমরা আসলে ডিসকাশন করি বা বিভিন্ন হয়তো এক্সাম্পল দিয়ে দিই আর কি। আসলে এইটা কি আমার জন্য আপনাদের জন্য আসলে এইভাবে কি আসলে ঠিক হচ্ছে কিনা, নাকি আমি স্লাইড অনুযায়ী যাবো আর কি, এটা যদি কেউ একটু আমাকে বলতেন, মানে কোনটা গেলে ভালো হয় আপনাদের জন্য? না, আমার মনে হয় এক্সাম্পল গুলো খুব অ্যাপ্রোপ্রিয়েট আর কি। এগুলো তো আমরা পরেও নিতে পারবো। ওইটাই ভাই, আমরা আসলে ওপেন ডিসকাশনটা আমাদের জন্য কাজে দিবে, কারণ আসলে স্লাইড বুঝে অনেক সময় হয়তো মানে আন্ডারস্ট্যান্ডিংটা ওইভাবে হয় না। বাট যখন এক্সাম্পল বা ওপেন ডিসকাশন হয়, তখন দেখা গেলো যে এটা একটু আমাদের জন্য ইফেক্টিভ হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করবো আর কি। আর তাহলে আমি ধরুন ওই যে স্লাইডে, তারপর তারপর যদি কোনো স্লাইডে ধরেন আপনি যখন পরবর্তীতে যদি পড়বেন কারো কোনো যদি করে থাকে কাইন্ডলি আমাকে তাহলে পর ক্লাসে জানাবেন, বা আপনি ইনস্ট্যান্ট যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু জানাবেন। আমি জাস্ট একটু স্লাইডটা একটু কম যাচ্ছি, কারণ আপনি ধরেন হচ্ছে আসলে এই জিনিসগুলো তো আসলে বইতেও আছে আর কি, বইতে আপনি দেখতে পারবেন আর কি, বইতে পড়লে বুঝতে পারবেন, কিন্তু ধরেন আমরা ভাইয়া আসলে বইটা শর্টকাটে মানে আমরা কিভাবে মানে মানে আপনার সাথে আগাবো, মানে একটু টেকনিক থাকলে বলে দেন। বই তো আসলে অনেক। এখানে আমি আসলে সত্যি কথা বলতে কি সিসার কোনো শর্টকাট কোনো ওয়ে নাই, আপনাকে রিভিউ ম্যানুয়ালটা খুব ভালোভাবে পড়তে হবে আর কি। এখন আমি ধরেন না এই যে ক্লাসগুলো নিচ্ছি, আমি কিন্তু দেখবেন যে আপনাদের ওই রিভিউ ম্যানুয়ালের সিকোয়েন্সই কিন্তু আমি নিচ্ছি, ধরেন কোনো টপিক কিন্তু আগে পরে নাই আর কি, এই সেম সিকোয়েন্সই কিন্তু আমি মেনটেন করতেছি আর কি। তার মানে ধরেন আপনি এখানে ধরেন যেটা পরে যে টপিকসটা আসতেছে বই তো দেখবেন যে ওই সেম সিকোয়েন্সই কিন্তু আছে। এখন আপনি ধরেন অনেক জায়গায় দেখবেন যে আমি একটা ছোট জিনিসকে হয়তো অনেক মানে হয়তো বা বড় ভাবে আমি এখানে নেওয়ার চেষ্টা করছি আর কি, একটু বেশি ডিসকাস করতেছি, যেটা হয়তো বা মানে সবার একটু জানা দরকার আর কি। আবার দেখবেন যে অনেক বড় একটা টপিকস কিন্তু আমি হয়তো বা খুব একটা স্লাইডে খুব ছোট মাধ্যমে আমি হয়তো বা সেটা তুলে ধরতে, কারণ ওটা আপনার আসলে মোটামুটি আমরা আগে আলোচনা করছি এরকম কিছু একটা। তো আপনারা ভাই একটু কষ্ট করে মানে বইটা একটু পড়েন, কারণ বইটা যদিও আপনি আসলে অনেক বোরিং, কারণ আমি তো জানি আর কি যারা পড়ছে আর কি, বইটা আসলে অনেক বোরিং, কিন্তু কষ্ট করে হলো একটু দেখেন। কারণ হচ্ছে আপনি আমার স্লাইডের সাথে সাথে গেলে আমার মনে হয় সবার জন্য একটু ভালো হয় আর কি। কারণ এই ডোমেন ওয়ানটা কিন্তু আমাদের সবার জন্য বারবার বলতেছি খুবই জরুরি, কারণ আমার ডোমেন ওয়ানটাই বেসিক্যালি আমাকে শিখাবে আসলে অ্যাজ এ অডিটর আমি কিভাবে আমাকে চিন্তা করতে হবে আর কি। তারপর এই চিন্তাটাই কিন্তু আমি বাকি চ্যাপ্টারগুলোতে আমি কিন্তু জাস্ট ইমপ্লিমেন্ট করব। এই চিন্তাটাই আমাকে শিখাবে হচ্ছে চ্যাপ্টার ওয়ানে আর কি, ডোমেন ওয়ানে। এই ডোমেন ওয়ান যদি আমার আসলে গ্যাপ থেকে যায় তাহলে কিন্তু আলটিমেটলি বাকি চ্যাপ্টার গুলোতে কিন্তু আমি অ্যাজ এ অডিটর আমি কিন্তু চিন্তা করতে পারবো না। আমি যদি টেকনিক্যাল পার্সন হই, আমি বাকি চ্যাপ্টার গুলো আমার হচ্ছে ধরেন টেকনিক্যাল চ্যাপ্টার, সেখানে যদি টেকনিক্যালি যদি আমি হচ্ছে ধরেন অনেক সাউন্ড, আমি টেকনিক্যালি আমি সব কিছু চিন্তা করতে চাই, আমি কিন্তু পাস করব না। কেন করব না? আমাকে হলো হচ্ছে অ্যাজ এ অডিটর চিন্তা করতে হবে। ধরেন একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি হলো হচ্ছে একজন আইটি পার্সন, বা আপনি মনে করেন ধরেন একজন নেটওয়ার্ক সিকিউরিটি পার্সন। তো আপনি হলো হচ্ছে এখন হচ্ছে একটা ওয়েবসাইট আছে, আপনাকে বলা হয়েছে যে আপনার ধরেন যিনি ম্যানেজার বা আপনি ধরেন যিনি এমডি স্যার উনি বলছে যে হলো হচ্ছে আচ্ছা আমার এখানে একটা ওয়েবসাইট আছে আর কি। এখন এই ওয়েবসাইটকে আমি হলো হচ্ছে কিভাবে এটার হচ্ছে মানে প্রপারলি বা হচ্ছে জাস্টিফাইবল, মানে প্রপারলি আমি হচ্ছে এটা হচ্ছে সিকিউরিটিটাকে এনশিওর করতে পারবো আর কি, আসলে আমার কি করা দরকার, মানে আমি প্রপারলি জাস্ট মিনস কস্ট ইফেক্টিভ ওয়েতে আমি কিভাবে সিকিউরিটিটাকে এনশিওর করতে পারবো, হয়তো আপনাকে বলবো আর কি। আপনি টেকনিক্যাল পার্সন, এটা সিকিউরিটি পার্সন, আপনি করলেন কি সরাসরি একটা ফায়ারওয়াল কিনে নিয়ে এসে, যেহেতু একটা ওয়েব সার্ভার এক্সটার্নাল ফেসিং, ফায়ারওয়াল কিনে নিয়ে এসে সেটার মাঝখানে বসাই দিলাম, তাহলে আপনার সমস্ত নেটওয়ার্কের ট্রাফিক আপনার সেই ফায়ারওয়াল হয়ে আপনার ওয়েব সার্ভারে আসবে, তার মানে আপনি একটা কন্ট্রোল অ্যাপ্লাই করলেন। দ্যাট ইজ প্রিভেন্টিভ কন্ট্রোল। এখন আপনি তো টেকনিক্যাল পার্সন, আপনি সরাসরি কন্ট্রোলটা ইমপ্লিমেন্ট করছেন। যদি আপনি অডিটর হতেন তাহলে কি করতেন?
অডিটর হলে আপনি চিন্তা করতেন আসলে এই যে একটা ওয়েব সার্ভার আছে এখান থেকে আসলে আমার কত রেভিনিউ হচ্ছে আর কি, সেই রেভিনিউটা আপনি ক্যালকুলেশন করতেন। ওকে, ভালো কথা। এই রেভিনিউ থেকে মনে করেন আপনি এটা চালাতে আমার কত খরচ হচ্ছে, এইটা থেকে আমার কত লাভ হচ্ছে, এই লাভটা আমার হলো হচ্ছে মনে করেন এত টাকা। ওকে, তাহলে এখন মনে করেন আপনি একটা যদি ফায়ারওয়াল কিনেন, একটা কন্ট্রোল তো আপনি ইমপ্লিমেন্ট করতেছেন, ফায়ারওয়ালের দাম কত? হয়তো আপনি চিন্তা করতেছেন যে এখানে আমার যে রেভিনিউ আসছে আর কি, এই রেভিনিউ মনে করেন খুবই কম। ইভেন এই 10 বছরও যদি আমি এই ওয়েব সার্ভার চালাই তাহলে যে টাকাটা উঠবে সেই টাকাটা দিয়ে আমি আসলে একটা ফায়ারওয়াল কিনতে পারবো না। তার মানে আলটিমেটলি আমার কন্ট্রোল কস্ট অনেক বেশি, ফায়ারওয়ালের দাম অনেক বেশি। এখান থেকে আমার যে পরিমাণ রেভিনিউ আসছে আর কি সেটা দিয়ে আমি একটা ফায়ারওয়াল কিনতে পারবো না, আমার কন্ট্রোল কস্ট অনেক বেশি আর কি। তখন এজ আর আপনি চিন্তা করেন 10 বছর বলতেছে একটা হার্ডওয়্যারের, তো 10 বছর আসলে লাইফ সাইকেল থাকে না, নর্মালি আমরা 5 বছর ধরে একটা লাইফ সাইকেল থাকে, 5 বছর হার্ডওয়্যার আপনি ইয়ে হওয়ার পরে আর কি, আপনার কি বলে ম্যানুফ্যাকচার হওয়ার পরে। তার মানে ধরেন আলটিমেটলি আমি এজ এ অডিটর আমি বলবো যে ভাই আপনি এখানে ফাইবার দেওয়ার কোনো দরকার নাই, এত খরচ করার কোনো দরকার নাই, যেরকম আছে সেরকমই থাক। এটা দিয়ে আপনি আসলে খুব বেশি যায় আসে না আর কি, খুব বেশি রেভিনিউ আসতেছে না, এই রিস্কটাকে আপনি অ্যাকসেপ্ট করে নেন। এখান থেকে আপনার যে রেপুটেশনাল ড্যামেজও হওয়ার মতো কিছু নাই। মানে মনে করেন এরকম একটা, তার মানে ধরেন এজ এ অডিটর আমার চিন্তাটা কিন্তু এরকম হবে আর কি, কস্ট ইফেক্টিভ ওয়েতে আমি আসলে চিন্তা করবো আর কি। তো যাই হোক, তো আমি সবাইকে বলবো যে ভাই কাইন্ডলি একটু আপনারা ডোমেইন ওয়ানটা একটু ভালোভাবে পড়েন, কারণ হচ্ছে আমার এই সপ্তাহটা সময় আছে, সামনের সপ্তাহে বাকি অর্ধেক আমরা পড়বো। সামনের সপ্তাহ সময় আছে, জাস্ট ডোমেন ওয়ানটা পড়লে আমাদের পরবর্তী ক্লাসগুলোর জন্য খুবই সুবিধা হবে। ভাই ওকে, আজকে তো পার্ট এ যেটা ওটা তো শেষ মনে হয় নাকি? আজকে পার্ট এ শেষ হয়ে যাবে আর কি, সম্পূর্ণ শেষ হয়নি, পার্ট এ আজকে সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর কি। পার্ট বির মনে হয় কিছুটা থাকবে আর কি। তো আমাদের আজকে মেইনলি আসলে আমাদের মেইন যেগুলো পড়াশোনা সেগুলো আমরা অলরেডি করে ফেলছি, বাকিগুলো আমরা জাস্ট দেখলে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন এখানে হচ্ছে আমার এখানে কোনগুলো ডিটেকটিভ কন্ট্রোল, কোনগুলো প্রিভেন্টিভ কন্ট্রোল, কোনগুলো কারেক্টিভ কন্ট্রোল, জাস্ট একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। আপনার ধরেন ইনফ্রাস্ট্রাকচার মনিটরিং, আপনি ক্যাপাসিটি ম্যানেজমেন্ট, সার্ভিস ডেস্ক। ক্যাপাসিটি ম্যানেজমেন্ট মিনস মনে করেন আপনার কতটুকু আপনার সার্ভার রিসোর্স ইউটিলাইজেশন আপনার আছে আর কি, সেটা কিভাবে আপনি মনিটর করতেছেন, ডিলিট করতেছেন। প্রিভেন্টিভ আপনি হচ্ছে ধরেন স্পেয়ার প্রসেসিং সাইট। আপনি মনে করেন আপনি একটা গোডাউন চিন্তা করেন, আপনি ধরেন কোনো কারণে যদি এখানে বন্যা কবলিত হয় তাহলে আপনি অন্য একটা সাইট আপনি স্পেয়ার হিসেবে রাখছেন, সেখানে আপনি ইউজ করবেন। আপনি রিস্ক ম্যানেজমেন্ট আগে থেকে চিন্তা করছেন, কনফিগারেশন ম্যানেজমেন্ট আগে থেকে চিন্তা করছেন, দিস ইজ প্রিভেন্টিভ কন্ট্রোল। কারেক্টিভ কন্ট্রোল কি? ব্যাকআপ এন্ড রিকভারি, বিজনেস কন্টিনিউটি আইটি or IT ডিজ recovery plan, স্পেশাল ক্লজেস ইন ভেন্ডর কন্ট্রাক্ট, ইপিএস or পাওয়ার জেনারেটর। এগুলো হচ্ছে কারেক্টিভ কন্ট্রোলস। এখানে জাস্ট আপনার বলা আছে যে এখানে আসলে ইন্টারাকশনটা কিভাবে হচ্ছে। মনে করেন আপনি এখানে থ্রেড আছে, এখন এই থ্রেডটা হলো হচ্ছে থ্রেড একটা ইভেন্ট, মনে করেন যে পাথ ইউজ করে আপনি ধরেন একটা ক্ষতি করবে আপনি, সেটা ধরেন থ্রেড ইভেন্ট। এই থ্রেড ইভেন্টের মাধ্যমে ধরেন আপনি এখানে একটা ভালনারেবিলিটি আছে, এখন এই সিস্টেমে ধরেন একটা সিস্টেম ভালনারেবিলিটি, তাহলে থ্রেড আছে, থ্রেড ইভেন্ট আছে, সে এই পাথ দিয়ে এই ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করলে আপনি কোন একটা ক্ষতি হবে, ইম্প্যাক্ট আসবে একটা, তেমন আপনি এখানে ক্ষতি হবে। এখন আপনি এখানে বিভিন্ন রকমের কন্ট্রোল বলা আছে। ডিটারেন্ট কন্ট্রোল কি করবে? ডিটারেন্ট কন্ট্রোল যে আপনাকে একটু ভয় দেখাবে, আপনি একটা ব্যানার লেখা থাকবে যে এটা হচ্ছে আপনার মানে কনফিডেন্সিয়াল সাইট, এখানে ঢুকলে আপনার জন্য আইনত ব্যবস্থা করা হবে, বা বিভিন্ন রকমের আপনার কন্ট্রোল, আপনার জাস্ট একটা ব্যানার টাইপের কিছু থাকবে। মানে থাকা বা না থাকা আসলে যায় আসে না, কিন্তু কিছুটা হলেও ধরেন আপনার আপনি রিডিউস করতেছে, কারণ আপনি যদি 1% যদি এখান থেকে ভয় পেয়ে সেটা বন্ধ করে দেয় তাহলে আপনার আলটিমেটলি আপনার জন্য লাভ। এখানে ডিটেকটিভ কন্ট্রোল কি? আপনার ধরেন কোন হচ্ছে এখানে যে থ্রেট একটা অ্যাটাক হচ্ছে, আপনি তার আগে তো কিছু আপনার সিমটম থাকে তাই না? হয়তো আপনি মনে করেন যদি ইউজার নেম আপনি ক্র্যাক করার চেষ্টা করেন, যেটা আমরা বলি ব্রুট ফোর্স অ্যাটাক। ব্রুট ফোর্স অ্যাটাক হওয়ার আগে কি হয় যে একটা ইউজারের এগেনস্টে অনেকগুলো পাসওয়ার্ড দিয়ে সে আপনি বিভিন্নভাবে সে কমন পাসওয়ার্ডে ঢোকার চেষ্টা করে তাই না? তো এরকম মনে করেন যে আসলে অনেক ফেইল্ড অ্যাটেম্প্ট থাকে আর কি। তো সেই জিনিসগুলোকে আমরা ডিটেকটিভ কন্ট্রোলের মাধ্যমে যদি আমরা আগেই ডিটেক্ট করতে পারি, সেই রিকোয়েস্টটাকে আমরা আগে থেকেই মনে করেন ব্লক করে দিলাম ফায়ারওয়াল থেকে, তাহলে আলটিমেটলি সেইটা আমার ইন্ডে আসলোই না, আমি সেফ থাকলাম। দিস ইজ ডিটেকটিভ কন্ট্রোল। আর প্রিভেন্টিভ কন্ট্রোল মানে তো বুঝতেই পারলেন, আপনি আগে থেকে একটা কন্ট্রোল ধরেন ফায়ারওয়াল আপনি ডেপ্লয় করে রাখছেন, এরকম হয়তো আপনাকে সেখানে থ্রেশহোল্ড আপনি ভ্যালু সেট করে দিলেন যে একটা সিঙ্গেল
আইপি থেকে যদি এট এ টাইম আপনি 5টা বা 10টা বেশি যদি রিকোয়েস্ট আসে, সেটাকে অটোমেটিক্যালি ব্লক করে দিবে আর কি। এরকম একটা আপনি কন্ট্রোল ডিপ্লয় করলেন। কারেক্টিভ কন্ট্রোল মিনস আপনি হলো হচ্ছে সামহাও আপনি পুরো সিস্টেমটাকে এক্সপ্লয়েট করে আপনি হচ্ছে ক্র্যাশ করে দিল, আপনি আপনার ব্যাকআপ আছে, ব্যাকআপ থেকে আপনি সেটা আবার আগের মতো রেস্টোর করলেন। কম্পেনসেটিং কন্ট্রোলটা কি, আপনার হচ্ছে সেই ভালনারেবিলিটিকে আপনি ডিরেক্টলি আপনি হচ্ছে সেটাকে সেই কন্ট্রোলটা ডিপ্লয় করতে পারতেছেন না, কিন্তু অন্য কোনো কন্ট্রোলের মাধ্যমে সেটা কিছুটা হলেও রিডিউস করার চেষ্টা করতেছেন, সেটা হচ্ছে কম্পেনসেটিং কন্ট্রোল। তো এখানে আসলে অডিট প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বলা আছে। অডিট প্রজেক্ট আসলে ব্যাপারটা আমরা তো শুরুর দিনই বলেছিলাম যে আসলে অডিট যখন আমরা করতে যাই, অডিট তো একটা প্রজেক্ট। তো মনে করেন এই প্রজেক্ট যখন আমরা করি, প্রজেক্টের প্রত্যেকটা ফেজ থাকে, প্ল্যানিং থেকে শুরু করে সেটা এক্সিকিউশন পর্যন্ত একটা প্রত্যেকটা ফেজ থাকে। তো এইখানে হচ্ছে আমাদের সেই অডিটকে আমরা একটা প্রজেক্টে যদি রূপান্তর করি, তাহলে আমরা এখানে এরকম পাবো যে প্ল্যানিং দ্য অডিট এনগেজমেন্ট, তারপরে বিল্ড দ্য অডিট প্ল্যান, communicating the plan, executing the plan, monitoring project activity. Planning the audit management কিছু আর কি, প্ল্যান দ্য অডিট কনসিডারিং প্রজেক্ট স্পেসিফিক রিস্ক। তো ওই যে আমার ধরন হচ্ছে প্ল্যানিং, আমি আগে কি কি প্রসেস আছে আমি প্রায়োরিটি সেট করছি এবং সেই অনুসারে আমি অডিটটা কন্ডাক্ট করবো আর কি, দ্যাট ইজ প্ল্যানিং। বিল্ডিংটা কি, চার্ট আউট দ্য অডিট টাস্ক অ্যাক্রস দ্য টাইমলাইন, অপটিমাইজিং রিসোর্স ইউজ, মেক রিয়েলিস্টিক এস্টিমেট অফ টাইম রিকোয়ারমেন্ট ফর ইচ টাস্ক। আপনার ধরেন যে আপনার যে অডিট টিমটাকে আপনি নিয়ে অডিট করতে গেছেন, সেখানে আপনি হয়তো বললাম যে কেউ হয়তো ডাটাবেস ভালো জানে, কেউ হয়তো নেটওয়ার্ক ভালো জানে, কেউ হয়তো সিস্টেম ভালো জানে, তাহলে বেসড অন দেয়ার এক্সপার্টিস আপনি করলেন কি, তাদেরকে ওই স্পেসিফিক টিমগুলোর সাথে আপনি অ্যাসাইন করলেন। যে ডাটাবেস ভালো জানে তাকে আপনি ডাটাবেস টিমের সাথে আপনি ম্যাপ করে দিলেন, তার মানে সে আলটিমেটলি সেই জিনিসগুলো তার জন্য বুঝতে সুবিধা হবে আর কি। কমিউনিকেশন দ্য প্ল্যান, অ্যাডাপ্ট প্র্যাকটিক্যাল অ্যান্ড মিনিংফুল টেকনিক্স টু কমিউনিকেট অডিট প্রজেক্ট প্ল্যান অ্যান্ড রিসিভ বাই ইন ফ্রম অ্যাপ্লিকেবল স্টেক হোল্ডার। এখন মনে করেন হচ্ছে আপনি কোনো একটা হলো হচ্ছে যেটা আমি বললাম, যে আপনি ডকুমেন্ট বা আপনি ধরেন অডিট আর্টিফ্যাক্টস বিভিন্ন কিছু আপনি যে একটা অডিটের কাছ থেকে চাইবেন, সেটা অবশ্যই একটা প্রপার চ্যানেলের মাধ্যমে হতে হবে, এবং কার কাছ থেকে চাইবেন সেটা অবশ্যই চার্টারে উল্লেখ থাকবে। তার মানে আপনি ধরেন অডিটের কাছ থেকে আপনি একদম সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্যাক্ট থাকবে আর কি, অ্যাসাইন থাকবে আর কি, তার মাধ্যমে আপনার হয়তো কমিউনিকেশনটা করবেন আর কি। এখন কোনো কারণে আপনি মনে করেন, যেটা আজকে বলছি আমরা, যে আপনি কোনো একটা ডকুমেন্ট আপনি চাচ্ছেন কিন্তু সেটা নাই, যেটা আপনি ধরেন সরাসরি আপনি কন্ট্রোল কোনো একটা গ্যাপ যেটা আপনি আইডেন্টিফাই করে, তাহলে আপনার সেটা হচ্ছে সেই অডিটের কাছ থেকে আপনি একটা বাই ইন মানে প্রথমে একটা মেইলের মাধ্যমে নেবেন যে আলটিমেটলি তার কাছে সেই ডকুমেন্টটা নাই বা সেই কন্ট্রোলটা মিসিং আছে, যাতে পরবর্তীতে যখন আপনি অডিট রিপোর্টে যেটা আপনি অবজারভেশন হিসেবে দিবেন, অডিট যদি আপনি ডিনাই করতে না পারে যে না এটা তো আমি নাই, এটা আমি বলিনি, তার মানে তার কাছে একটা বাই নিতে হবে আর কি। এক্সিকিউটিং দ্য প্ল্যান, এক্সিকিউট অডিট টাস্ক এগেনস্ট দ্য প্ল্যান, মানে ধরেন আপনি অ্যাজ পার যেভাবে আপনি শিডিউল করছেন সেভাবে আপনি প্ল্যানটাকে এক্সিকিউট করবেন, মানে ফিল্ড ওয়ার্ক করবেন, তারপর আপনি রিপোর্টে পৌঁছে যাবেন। মনিটরিং প্রজেক্ট অ্যাক্টিভিটি, রিপোর্ট progress against planned audit steps to ensure challenges and are managed and the scope is completed within time and budget. The specific goal, audit objective কি আসলে? দি স্পেসিফিক গোল অডিট অডিট মাস্ট অ্যাকমপ্লিশ, প্রথমটা হচ্ছে কি, কনফার্ম ইন্টারনাল কন্ট্রোল। তার মানে আসলে আপনি ইন্টারনাল কন্ট্রোলটা এজ ঠিকভাবে আছে কিনা সেটা আপনি হচ্ছে জাজ করা। তারপর আপনার হচ্ছে সেকেন্ড, আপনি যদি ইয়েতে যান, এখানে দেখেন বলা আছে আপনার হচ্ছে ইনশিওর কমপ্লায়েন্স, মানে আপনি হচ্ছে অ্যাজ পার রেগুলেটর আপনাকে যে লস বা আপনি হচ্ছে রেগুলেশনগুলো মেনটেন করতে বলা হচ্ছে সেটা আপনি ঠিকভাবে ফলো করছেন কিনা। আপনি যেখানে যেখানে মনে করেন কনফিডেন্সিয়ালিটি ইনশিওর করতে বলতেছে, যেখানে যেখানে আপনার ডাটাগুলো ইন্টিগ্রিটি আপনি ইনশিওর করতে বলতেছে বা আপনি অ্যাভেলেবিলিটি ঠিক রাখতে বলতেছে, সেটা আপনি ঠিকভাবে ফলো করতেছেন কিনা সেই কমপ্লায়েন্স পার্সপেক্টিভ চেক করা আর কি। আর লাস্ট হলো হচ্ছে আপনি যে রিস্ক গুলো আছে সেগুলো আপনি প্রপারলি মিটিগেট করছেন কিনা, আর ট্রান্সলেটেড ফ্রম বেসিক ওয়াইড রেঞ্জিং অডিট অবজেক্টিভ বাই আইডেন্টিফাইং কন্ট্রোল অবজেক্টিভ অ্যান্ড দ্য রিলেটেড কন্ট্রোলস দ্যাট অ্যাড্রেস দ্য অবজেক্টিভ। মানে মোট কথা হলো হচ্ছে আপনার যে বিজনেস অবজেক্টিভ সেই অনুসারে আপনি কন্ট্রোল গুলোকে আসলে ডিপ্লয় করা আছে কিনা বা ইমপ্লিমেন্ট করা আছে কিনা, যাতে যে বিজনেস রিস্ক গুলো আপনি আসতে পারে সেগুলোকে আপনি মিটিগেট করতে পারেন। ভাই আমরা আপনার সাইডটা দেখতেছি না, স্লাইড যেটা চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ হচ্ছে না? না না, আপনি কি এখন ওই এখন যে এখন তো আসলে এখন ম্যানেজমেন্ট, আমরা দেখতেছি ম্যানেজমেন্ট কন্ট্রোল মনিটরিং স্লাইডে আছে এখন। ম্যানেজমেন্ট কন্ট্রোল
ম্যানেজমেন্ট কন্ট্রোলে পড়ে আছেন এখন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো এখন আপডেট হলো না কেন? আচ্ছা, আমি স্টপ শেয়ার করি, স্টপ শেয়ার করে আবার দিই। ভাই, একটা কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, একটু শেষ করবো। হ্যাঁ, আমি জাস্ট একটু শেয়ার করে নিই, তারপর আপনাকে আমি বলতেছি। স্লাইড কি এখন দেখা যায়? হ্যাঁ, এখন দেখতেছি, এখন এখনো দেখা চেঞ্জ যাচ্ছে। হচ্ছে? জি জি জি, এখন চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমি তাহলে একটু জাস্ট বলি, আমার হচ্ছে ফার্স্ট আমি তাহলে আমি এতক্ষণ ধরে বললাম, আপনারা তো খেয়াল করেন না, যাই হোক। ম্যানেজমেন্ট কন্ট্রোল মনিটরিং নিয়ে আমি কথা বললাম, তারপরে যে ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন অফ দ্য কন্ট্রোল নিয়ে কথা বলছি। আপনারা তাহলে এই কন্ট্রোল পারপাস এই স্লাইডটাও মনে হয় দেখতে পাননি, এইটা নিয়ে আমরা না, কথা আমরা বললাম। এটা দেখতে পাইনি। আচ্ছা, এইটা নিয়ে কথা বলছি, তারপরে লাস্ট এটা নিয়ে কথা বললাম। আমি এই স্লাইডে আছি, এখন কি দেখা আহ, যায়? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, আমি তো আসলে অনেক দূর চলে আসছি আপনার যাই হোক। আমি আমি ভাই, আমি বাসা থেকে বের হয়ে গেছি, আমি ফোন পকেটে রেখে হাঁটতেছিলাম, আর শুনতেছিলাম তোর কথা। আচ্ছা আচ্ছা। আহ অন্যরা। বাকি সবাই কি স্লাইড কি দেখতে পেয়েছিলেন, না স্লাইড আগের ওই জায়গাতেই ছিল আর কি? স্লাইড দেখতে পারি নাই। না কেউ ভাই, কেউ স্লাইড দেখতে পারিনি। আহ, আচ্ছা আচ্ছা, তাহলে ভাই একটু আমাকে একটু নক করেন তাহলে, যে আমি তো স্লাইড চেঞ্জ করতেছি, যাই হোক। তাহলে হচ্ছে আমি বলবো যে আপনার এই স্লাইডগুলো আসলে আমরা অলরেডি ডিসকাস করছি আর কি, আপনার একটু মনে হয় দেখলে বুঝতে পারবেন, আর না পারলে তো আমি আছি আর কি। ভাই বলেন, আপনি যে কোন কনসেপ্ট যেন আপনি ক্লিয়ার হচ্ছিল না, এটা একটু বলেন। কনসেপ্ট হচ্ছে ভাই, আপনি একটা এক্সাম্পল দিয়েছিলেন যে একটা ই কমার্স সাইট আছে, সেটা হচ্ছে যে জি, আপনার কিছু তার ভার্নাবিলিটি আছে। হ্যাঁ। এখন অ্যাজ এ অডিটর পয়েন্ট অফ ভিউ থেকে আমি আমি তো অডিট রিপোর্ট সাবমিট করবো, ফাইন্ডিংস দিব। তো আপনি যেটা বলেছেন যে হ্যাঁ, এটাকে মিটিগেট করার জন্য একটা ফায়ারওয়াল দিতে গেলে অনেক টাকা লাগবে, সে হুম হুম জায়গায় ওই হুম, জায়গায় তার রেভিনিউ আসে না ভালো, তো রাইট। দরকার নেই। অ্যাজ এ হুম অডিটর, তাহলে হুম আমাকে আমাকে আসলে কি ধরনের রিপোর্ট দেওয়া উচিত? আমি তো বলতে পারবো না যে ভাই আপনি এটা দরকার নাই, এটা আপনার কস্ট ইফেক্টিভ হবে না। বাট অ্যাজ এ হুম হুম অডিটর হুম পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে তো আসলে বলা উচিত যে আপনার এখানে এই থ্রেড গুলো আছে, আপনি এটা মিটিগেট করার জন্য আপনি আপনার এই স্টেপ গুলো হুম নিতে হুম হবে। হুম। এটা তো আমাকে বলা উচিত। এখন আমি যদি বলি যে হুম। না ভাই, এটা কস্ট, আমি তার কস্ট দেখবো না, আমার দেখা উচিত না আচ্ছা, বুঝতে এজ এ পারছি, অডিটর। আপনার পয়েন্টটা বুঝতে পারছি ভাই। আপনার পয়েন্ট হচ্ছে হচ্ছে আমি জাস্ট ওটা একটা এক্সাম্পল দিছি আর কি। ওটা জাস্ট একটা এক্সাম্পল, মানে আপনি আচ্ছা আসলে আচ্ছা। মানে ওইটা আপনি কোট করেন না। ব্যাপারটা হলো হচ্ছে এরকম যে আমরা যখন একটা অডিট করি, অডিট তো অবশ্যই একটা অবজেক্টিভ থাকে, যে আসলে আমাকে যখন একটা অডিট করতে যাচ্ছি, আমার কমপ্লায়েন্সটা এনশিওর করছে কিনা সেটা চেক করতে হবে, সেটা হয়তো অবজেক্টিভ হতে পারে। অথবা হতে পারে যে আমার যে ই কমার্স সাইটটার সিকিউরিটি কোনো গ্যাপ আছে কিনা, সেটা হতে পারে। অথবা হতে পারে মনে করেন যে হলো হচ্ছে আপনার মানে আমার পারফরমেন্সকে আরো কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি, সেটা হতে পারে। মানে বিভিন্ন ভাবে কিন্তু অবজেক্টিভ হতে পারে। অ্যাজ এ অডিটর আমি হচ্ছে রিপোর্টিং যখন করব, আমার অডিট অবজেক্টিভ কি ছিল আর কি, সেইটার উপর বেসিস করেই কিন্তু আমি আমার রিপোর্টিংটা করবো আর কি। এখন ব্যাপারটা কস্ট বেনিফিট অ্যানালিসিস, আমি একটা এক্সাম্পল দিচ্ছি এরকম, যে আসলে আমাদের সব সময় আসলে আমার কন্ট্রোলটা, আমার যে আমি ইমপ্লিমেন্ট করব কি করব না, অনেক সময় জাস্ট একটা ধরেন অডিট পার্সপেক্টিভ, এটা ঠিক অডিট পার্সপেক্টিভ না, রিস্কের পার্সপেক্টিভ অনেক সময় চিন্তা করতে হয় আগে। এখন ডেফিনেটলি আপনাকে যদি হলো হচ্ছে, যদি বলে যে আপনি হলো হচ্ছে সিকিউরিটি এনশিওর করার কোনো গ্যাপ আছে কিনা, এখন আপনি সেটা রেভিনিউ জেনারেট করুক বা না করুক, আপনার ফায়ারওয়াল একটা আপনি লাগবে, সেটা আপনি অ্যাজ অডিটর আপনাকে বলতে হবে আর কি, সেটা আপনি বলবেন। মানে ওইটার সাথে আসলে এটা মিলে না, ওটা খালি একটা এক্সাম্পল দিচ্ছে, ওটা তো এটার সাথে না দেওয়াটা ঠিক হয়নি। ওইটা আপনি মনে করেন ভুলে যান। আমরা সবসময় দেখবো যে অ্যাজ এ অডিটর আমার যে অডিট অবজেক্টিভ ছিল, সেইটার উপর বেসিস করে আমি আমার অডিট অবজারভেশনটা আমি দিব আর কি। আমার অডিট অবজেক্টিভকে আমাকে কি বলেছে, সিকিউরিটিকে আমি আরো কিভাবে বাড়াতে পারি, আমার নাকি পারফরমেন্স কিভাবে বাড়াতে পারি সেটা চাইছে, নাকি চাইছে আমার হচ্ছে কোথায় কোথায় সিকিউরিটি গ্যাপ আছে সেটা আইডেন্টিফাই করা, মানে কি চাইছে সেটার বেসিস করে আমি আমার রিপোর্টিংটা করবো আর কি আসলে।
জি, ঠিক ঠিক আছে ভাইয়া, মানে বেসিক্যালি ম্যানেজমেন্টের যে পয়েন্ট অফ ভিউ আসলে কি এই অডিটটা কেন করাচ্ছে ওইটার উপরে বেস করে আমাকে অ্যাজ এ অডিটর রোল প্লে করতে হবে, মানে এটা রাইট, হচ্ছে যে মেন মেন। মেন পয়েন্ট জি আর কি। জি, জি। বুঝতে পারছি, জি, থ্যাংক ইউ। আর এখানে হচ্ছে আপনার এখন কি স্লাইড চেঞ্জ করছে দেখা যায়? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে। তো হচ্ছে আপনি হলো এখানে আপনি হলো জাস্ট এটা আসলে একটু সরাই। It process step by step. ওকে, এখানে টিপিক্যাল অডিট প্রসেস স্টেপ বাই ফেজ, মানে এখন ধরেন আমরা তো প্রথমে দেখছি যে একটা অডিটে নর্মালি তিনটা ফেজ থাকে, একটা প্ল্যানিং ফেজ, একটা হচ্ছে ফিল্ড ওয়ার্ক বা ডকুমেন্টেশন ফেজ, আর একটা রিপোর্টিং ফেজ। তো এখানে জাস্ট সেটাই স্টেপ বাই স্টেপ বলছে, সেটা জাস্ট আপনি একবার দেখলে আর বুঝতে পারবেন যে প্ল্যানিং ফেজ আমরা কি করি, ডিটারমাইন অডিট সাবজেক্ট, তারপর ডিফাইন অডিট অবজেক্ট। ডিটারমাইন অডিট সাবজেক্ট মানে হলো হচ্ছে মনে করেন আপনি হলো হচ্ছে টিম ওয়াইজ নাকি আপনি হলো হচ্ছে রিস্ক ওয়াইজ আপনি কিভাবে অডিট কন্ডাক্ট করবেন সেটা আপনি ডিফাইন করবেন, এবং যখন যেটা আপনি অডিট করবেন সেখান থেকে আসলে আপনি মেন আউটকাম কি বা রেজাল্ট কি সেটার উপর বেসিস করে আমি আমার এভিডেন্স গুলো কালেক্ট করবো, এবং সেটাকে আসলে আমি আলটিমেটলি আপনি অডিট অবজারভেশনে আমি তুলে নিয়ে আসবো। মানে আপনার মেইনলি আমার হচ্ছে অডিটটা আমি করব অবজেক্টিভ বেস, মানে আউটকাম বেস, একটা রেজাল্ট বেস। মানে আমার অডিট অবজারভেশনটা হবে ওই রকম যাতে আপনি সেখানে যে কেউ দেখলে সেখান থেকে একটা ডিসিশন মেক করতে পারে, আসলে আমার অডিটের এই একটা গ্যাপ, এই গ্যাপটা আমাকে এটা বলছে, এটা মিটিগেট করার জন্য আমার এটা করতে হবে, জাস্ট সে একটা ডিসিশন যেন মেক করতে পারে। তারপর সেট অডিট স্কোপ, পারফর্ম প্রি অডিট প্ল্যানিং, ডিটারমাইন প্রসিজিওর, এগুলো অলরেডি আমরা কথা বলছি। ফিল্ড ওয়ার্কে আমরা হচ্ছে বিভিন্ন ডাটাগুলো ভ্যালিডেট করব, মানে অ্যাকুরেট ডাটা করব, টেস্ট কন্ট্রোল করব, ইস্যু ডিসকভারি এন্ড ভ্যালিডেশন করবো আর কি। ডকুমেন্ট রেজাল্ট সবগুলো আপনি রেজাল্টগুলোকে আমরা ডকুমেন্ট করবো আর কি। রিপোর্টিং ফেজে করবো কি, আপনি হচ্ছে আমার গ্যাদার রিপোর্ট রিকোয়ারমেন্টস, আপনি মনে করেন হলো হচ্ছে আমার ধরেন যে অডিটের যে এভিডেন্স গুলো আমি কালেক্ট করে থাকি সেটার বেসিস করে আমার যা হলো হচ্ছে মনে করেন যে অডিট অবজেকশন দেবো সেটা যেন স্ট্রংলি সেটাকে আমার সাপোর্ট করে আর কি। তারপর এটার বেসিস করে আমি একটা ড্রাফট রিপোর্ট করব। ড্রাফট রিপোর্ট করার পরে আমরা সেটা রিপোর্টে সাবমিট করব, তারপরে আমরা হচ্ছে মনে করেন যদি সবকিছু ফাইনাল হয় তাহলে আমরা ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে আমরা ফলো আপ করতে থাকবো। যদি সেটা কোনো ক্রিটিক্যাল ইস্যু থাকে সেটা হয়তো আমরা খুব শর্ট টাইম ফলো আপ করবো, আর যদি মনে করেন যদি ডকুমেন্টেশন টাইপ হোক বা হলো হচ্ছে যদি একটু মনে করেন নন ক্রিটিক্যাল বা মিডিয়াম টাইপের, সেটা হয়তো আমরা একটু লং টাইম ধরে হয়তো ফলো আপ করতে পারি আর কি। তারপর হচ্ছে এখানে ভাই আমি একটু লিভ করলাম, হ্যাঁ, আমি রেকর্ডিং দেখে নিব পরে। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। জি, আসসালামু আমরা হয়তো আর খুব বেশি কন্টিনিউ করবো না, ম্যাক্সিমাম 10 মিনিট। আলাইকুম। জি জি, ঠিক আছে। ওকে। তারপর হলো হচ্ছে আপনার এখানে হলো হচ্ছে প্ল্যানিং ফেজ। তো প্ল্যানিং ফেজে আপনি এখানে ডিটেলস ওই কথাগুলো বলা আছে, এগুলো অলরেডি আমরা মাল্টিপল টাইম ডিসকাস করছি, এটা আপনারা একটু দেখে নিন। লাস্ট ক্লাসে আমরা যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জাস্ট বলেন, এখান থেকে আমরা দেখবো আর কি, এই জিনিসগুলো মাল্টিপল টাইম ডিসকাস করছি আর কি। ফিল্ড ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কটা কি আসলে এখন যদি ধরেন আমরা যখন একটা কোনো ইন্টারভিউ সেশন করি, ইন্টারভিউ সেশন করার সময় আমরা তো যেটা বলছিলাম যে বিভিন্ন রকম ডকুমেন্ট আমরা কালেক্ট করতে পারি, মানে কালেক্ট মানে ধরেন হয়তো আমরা হয়তো বা অডিটের কাছে বিভিন্ন রকম ডকুমেন্ট চাইলাম, নর্মালি আমরা বিভিন্ন পলিসি বা প্রিভিয়াস ইয়ারের ইন্টারনাল অডিট রিপোর্ট বা মনে করেন কোনো হলো হচ্ছে অর্গানাইজেশনের কোনো রিপোর্টিং, বিভিন্ন রকমের রিপোর্ট আমরা অনেক সময় চাই আগে, সেটার বেসিস করে আসলে আমরা বোঝার চেষ্টা করি আসলে আমার মানে মনে করেন যে কোথায় আমার কন্ট্রোল গ্যাস থাকতে পারে বা কন্ট্রোল গ্যাসগুলো কোথায় কিভাবে ডিজাইন করা আছে বা সিস্টেম সম্পর্কে আমরা একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করি আর কি। তার মানে ধরেন আপনি এই অডিট শুরু করা মানে ইন্টারভিউ সেশন থেকে শুরু করা থেকে আপনি যত ডকুমেন্ট কালেক্ট করতেছেন, আপনি যত হলো হচ্ছে আপনি এভিডেন্স আপনি নিচ্ছেন, যত স্ক্রিনশট নিচ্ছেন, যত রকমের আপনি ডাটা নিচ্ছেন, সবগুলোই কিন্তু আমার হলো হচ্ছে একটা অডিট ফিল্ড ওয়ার্ক বলতে পারেন। মানে এই সবগুলোকে আমাকে হলো হচ্ছে আপনার কালেক্ট করে রাখতে হবে। তাহলে এখানে ধরেন অ্যাকোয়ার ডাটা, ইস্টাবলিশ এ প্রসেস টু অ্যাকোয়ার অডিট রিলেটেড ডাটা, ইউজ অ্যান্ড অ্যাডভান্স রিকোয়ার রিকোয়েস্ট লিস্ট। মানে আপনি মনে করেন হচ্ছে একটা অডিটিং একটা লিস্ট আপনি প্রোভাইড করতে পারেন যেটার উপর বেসিস করে সেই ডাটাগুলোকে দিবে। টেস্ট কন্ট্রোল, আপনি সেই ধরেন হলো হচ্ছে আপনি যে ডকুমেন্টগুলো আপনি কালেক্ট করছেন সেখান থেকে আপনি যে একটা মনে করেন আপনি নিজের মতো করে একটা রিস্ক আইডেন্টিফাই করলেন বা একটা মতামত করলেন যে এখানে এই রিস্কগুলো থাকতে পারে এবং এই রিস্কগুলোর জন্য তারা এই কন্ট্রোল মেকানিজমগুলো ইউজ করতেছে, আপনি টেস্ট কন্ট্রোলে সেটাকে ভ্যালিডেট করবেন আর কি। ইস্যু ডিসকভারি এন্ড ভ্যালিডেশন মানে আপনার জাস্ট হচ্ছে যদি কোনো ইস্যু থাকে সেটাকে আপনি হলো হচ্ছে নোট ডাউন করুন বা স্ক্রিনশট নেবেন এবং লাস্টলি সেটাকে ডকুমেন্টেশন করবেন আর কি। রিপোর্টিং ফলো আপ,
এটা আপনি হলো হচ্ছে ওই যে ফলো আপ যেটা করবেন, আপনি এখানে জাস্ট একবার পড়ে নিন। আর হলো হচ্ছে, আচ্ছা, আমাদের মনে হয় আর হলো হচ্ছে 8টা স্লাইড আছে। আচ্ছা, আমরা কি আজকে এখানে ক্লোজ করব না আমরা একটু আগাবো? আজকে এখানে ক্লোজ করি। আজকে এখানে ক্লোজ করেন ভাই।